হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH টেস্ট পেপারের পেজ নাম্বার G57। তো এটা হচ্ছে এই টেস্ট পেপারের WBH হায়ার সেকেন্ডারি সাজেশন 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাজেশন, তারই প্রথম MCQ প্রথম চ্যাপ্টার থেকে যুক্তি থেকে। প্রথম প্রশ্ন ছিল, অবরোহ যুক্তি একটি কেমন বিজ্ঞান? বস্তুনিষ্ঠ, নির্বিচারবাদী, আকারনিষ্ঠ নাকি কোনোটিই নয়? রাইট আনসার হবে আকারনিষ্ঠ। পরের প্রশ্ন, বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ড্যাশের সঙ্গে যুক্ত। তো বৈধতা বা অবৈধতার প্রশ্ন অবশ্যই অবরোহ যুক্তির সঙ্গে যুক্ত, আরোহ যুক্তির সঙ্গে নয়। নেক্সট, আরোহ যুক্তির বৈশিষ্ট্যসূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আচ্ছা, অতিক্রম করে যায় না তো হবে না, যাই হোক প্রথম অপশানটাই হবে। এরপর বৈধতার প্রশ্নটি জড়িত অবশ্যই যুক্তির আকারের সঙ্গে বা যুক্তির সঙ্গে। এরপর আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়? আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি বৈধ হবে। এরপর বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। বিবৃতিটি কি? বিবৃতিটি অবশ্যই সত্য, এটি একটি সত্য বিবৃতি। তো এরকম অনেক কিছুই হতে পারে। এরপরে চলে যাচ্ছি পরের চ্যাপ্টার বচন, দ্বিতীয় অধ্যায় বচন থেকে যে সমস্ত MCQগুলো আছে। ফার্স্ট ছিল সম্বন্ধ অনুযায়ী বচন দুই প্রকার, কি কি? তো সম্বন্ধ অনুযায়ী বচন দুটি, সাপেক্ষ আর নিরপেক্ষ। এরপর শর্ত অনুযায়ী বচন কয় প্রকার? দেখো, সম্বন্ধ অনুযায়ী বললে সাপেক্ষ নিরপেক্ষ, কিন্তু শর্ত বললে দুই প্রকার, সেটা হচ্ছে প্রাকল্পিক আর বৈকল্পিক। এরপর উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় কোন বচনে? উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় বিশেষ বচনের ক্ষেত্রে। প্রতিটি নঙর্থক বচনের ড্যাশ পদ অবশ্যই ব্যাপ্য, তো এটা হবে বিধেয় পদ। দেখো, ই বচন নঙর্থক বচন, এরও বিধেয় ব্যাপ্য, আর ও বচন এটাও নঙর্থক বচন আর এরও বিধেয় পদ ব্যাপ্য। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় মানে দুটো পদই ব্যাপ্য হয় কোন বচনে? রাইট অ্যান্সার হচ্ছে ই বচন। আচ্ছা, এখানে বেশ অল্প অল্পই প্রশ্ন দিয়েছে। এগুলো কিন্তু সাজেশান মানে এগুলোই পড়বে তা নয়, এই ধরনের প্রশ্ন পড়বে, এইটুকু মনে রাখতে পারো। মানে ধরো, উদ্দেশ্য বিধেয় উভয় পদ অব্যাপ্য কি কোন বচন, সেটাও পড়ে যেতে পারে, বা উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য কোন বচনের, এরকম প্রশ্ন পড়তে পারে। এগুলো খালি হচ্ছে মানে কি বলবো, তোমাদেরকে একটু হিন্টস দিয়েছে বা ক্লু দিয়েছে বলা চলে। অ্যাকচুয়ালি MCQ এর সাজেশান করা মুশকিল। এরপর অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনের সত্যমূল্য কী হবে? তো অসম বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচন সত্য হলে সামান্য বচন অনিশ্চিত হবে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা। এরপর দুটি অভিন্ন উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে কি বলে? তো নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তারা অসম বিরোধী বচন হয়। এরপর বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বিশেষ নঙর্থক, সামান্য সদর্থক মানে হচ্ছে এ বচন আর বিশেষ নঙর্থক মানে হচ্ছে ও বচন। তো এ বচন সত্য হলে ও বচন কি হবে? এ বচন সত্য হলে ও অবশ্যই মিথ্যা হবে। এরপর বিরোধানুমান হলো এক প্রকার কেমন অনুমান? রাইট আনসার হচ্ছে অমাধ্যম অনুমান। এরপর একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতা লক্ষ্য করা যায়। রাইট আনসার অপশান এ এবং ই বচনের মধ্যে। নেক্সট, এ বচন সত্য হলে ও বচন হবে কি? এ বচন যদি সত্য হয় তাহলে ও বচন অবশ্যই মিথ্যা হবে। আচ্ছা, ই বচন মিথ্যা হলে এ বচন কি হবে? তো ই বচন মিথ্যা হলে এ অনিশ্চিত হবে। আচ্ছা, এই উত্তরগুলো কিন্তু করার জন্য সত্যমূল্যের ছকটা জানা দরকার। এ নিয়ে ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা দেখে আসতে পারো। পরের প্রশ্ন, ও বচন মিথ্যা হলে এ বচন কী হবে? তো ও বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন সত্য হবে। চলে আসছি নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টার থেকে। নিরপেক্ষ ন্যায়ের প্রথম প্রশ্ন, একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে আশ্রয় বাক্যে থাকে কটি পদ? কটি আশ্রয় বাক্য থাকে? রাইট আনসার হচ্ছে দুটি, প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্য।
এরপর নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা কয়টি? নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হচ্ছে 4টি। আর নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? চতুর্থ সংস্থানে বৈধ মূর্তি থাকে 5টি। তো চলে যাচ্ছি পরের পেজে। এরপর ছিল পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থান হবে এর উত্তর। এরপর বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকলে কোন সংস্থান হয়? তো সেটি হবে তৃতীয় সংস্থান। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে যে সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তা হলো প্রথম আর তৃতীয়। এরপর কোন নিরপেক্ষ ন্যায় অনুমানের আশ্রয় বাক্য দুটিতে যদি হেতুপদ একবারও ব্যাপ্য না হয় তবে ন্যায়টিতে যে দোষ হবে তা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। এরপর সকল কুকুর হয় বিড়াল, সকল পাখি হয় কুকুর, সুতরাং সকল পাখি হয় বিড়াল। এটি কি হবে, বৈধ না অবৈধ? তো এটি বৈধ হবে, এটা প্রথম সংস্থানে বৈধ মূর্তি বারবার হচ্ছে। আচ্ছা, ফেরিসন কোন সংস্থানের বৈধ মূর্তি? তো ফেরিসন হচ্ছে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। ডিমারিস মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ডিমারিস চতুর্থ সংস্থানে পাওয়া যায়। তো যেটা বলছিলাম আর কি, এগুলো হচ্ছে এক ধরনের ক্লু। এই বৈধ মূর্তির নামগুলো তোমাদের জেনে রাখতে হবে। এখন পরীক্ষায় ডিমারিস না হয়ে ডারাপটিও থাকতে পারে, বা ফেরিসন না হয়ে ফ্রেসিসনও থাকতে পারে। বৈধ মূর্তির নামগুলো জেনে রাখা খুব দরকার। পরের প্রশ্নে চলে আসছি, বলছে প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় চ্যাপ্টার থেকে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি কি? তো প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্য দুটির অংশ হচ্ছে পূর্বগ, অনুগ। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? অবশ্যই প্রধান আশ্রয় বাক্যটি। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? এটাও হবে প্রধান আশ্রয় বাক্য। গঠনমূলক এমপি প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম লঙ্ঘনে কি দোষ হয়? তো এটা হবে অনুগ স্বীকারজনিত দোষ। এরপর পি অথবা কিউ, কার্ল পি অতএব কিউ, এই যুক্তির আকারটি কী হবে? তো এটি অবশ্যই বৈধ হবে, বৈধ ডিএস। এরপর যদি পি তবে কিউ, কিউ নয় অতএব পি নয়, তো এটাও কী হবে? এটা অবশ্যই বৈধ হবে, বৈধ এমটি হবে, মডাস টলেন্স। এরপর হয় পাখিটি কাক অথবা কোকিল, পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল। তো এখানে যুক্তিতে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ। তো এটা আচ্ছা, এটা বৈধই হবে। এরপর যদি পি হয় তাহলে কিউ নয়, কিউ অতএব পি নয়, পি অতএব কিউ নয়, এই আকারটি কি হবে? তো এটা বৈধ এমপি। এরপর চলে আসছি বুলীয় ভাষ্য ও ভেনচিত্রের চ্যাপ্টারে। কোনো কোনো অএস হয় পি, এর বুলীয় রূপটি কি হবে? তো এটা যেহেতু ও বচন, এটা হবে এস পি বার নট ইকুয়াল টু 0, অপশান ডি হবে উত্তর। সকল অএস হয় পি, বুলীয় ভাষ্য কি হবে? তো এটা বুলীয় ভাষ্য হবে এস বার পি বার ইকুয়াল টু 0। সকল অএস হয় অপি, এর বুলীয় ভাষ্য কি হবে? এটা হবে এস বার পি ইকুয়াল টু 0। কোনো কোনো শিক্ষক নন অশিক্ষিত, এর ভেনচিত্ত করলে কি হবে? তো এটা ভেনচিত্ত করলে এটা হবে কোনো কোনো শিক্ষক নয় অশিক্ষিত, এই কোনো শিক্ষক নয় অশিক্ষিত, সরি, ইবচন, ইবচন এসপি বার, তাহলে অপশান সি উত্তর হবে। সকল অসৈনিক হয় কবি, এর ভেনচিত্ত কি হবে? এর ভেনচিত্ত হবে ডি এটা। এরপর কোনো কোনো ছাত্র নয় অকবি, বচনটির ভেনচিত্ত কি হবে? তো কোনো কোনো ছাত্র নয় অকবি, এর ভেনচিত্ত হবে বি। পরের চ্যাপ্টারে চলে আসছি সত্যাপেক্ষকের চ্যাপ্টারে। বলছে সত্যাপেক্ষক বচনের অন্তর্ভুক্ত সরল অঙ্গবচনগুলির পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে কি বলে? তো সরল অঙ্গবচনের পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় বচন গ্রাহক। এরপর যে যৌগিক বচনের সত্য সারণীর কতক নিবেশন সত্য আর কতকগুলি নিবেশন মিথ্যা, তো সেটাকে বলা হয় আপতিক। চলে যাচ্ছি পরের পেজে। এর পরের প্রশ্ন, পি ডট কার্ল পি বচনাকারটি কী হবে? তো এটি হবে শত মিথ্যা। তারপর পি হর্ষ কিউ, এই যৌগিক বচনটি মিথ্যা হবে কখন? তো এটা হবে পি সত্য এবং কিউ মিথ্যা, অপশান এই উত্তর হয়ে যাবে।
এরপর পি ভেল কার্ল পি যৌগিক বচনটি সর্বদা কী হবে? এটি সর্বদা শতসত্য হবে। নেক্সট ছিল পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে কখন? তো এখানে পি কিউ উভয়ই যদি মিথ্যা হয় তাহলে অপশান বি, পি মিথ্যা কিউ মিথ্যা। খেলা চলবে যদি না বৃষ্টি হয়, এটা হবে কার্ল আর হর্ষু এম। চলে আসছি আরোহ যুক্তিবিজ্ঞানে, আরোহ অনুমানের স্বরূপ, ফার্স্ট চ্যাপ্টার। তো প্রথম প্রশ্ন ছিল আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো কি? বস্তুগত হচ্ছে প্রকৃতি, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। এরপর আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে আরোহমূলক লাভ। এরপর আরোহ অনুমান সংক্রান্ত লাভের কথা বলেছেন কে? মিল। নেক্সট, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, এটি কি বলেছেন? এটি বলেন জয়েস। যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান কয় প্রকার? যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান হচ্ছে 2 প্রকার। এরপর আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা কি হয়? আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়। সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি? তো সাদৃশ্য হচ্ছে উপমা যুক্তির ভিত্তি। এরপর উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? সিদ্ধান্তের প্রাসঙ্গিকতা। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার? সামান্য সংশ্লেষক, এর উত্তর হবে অপশান ডি। এরপর আরোহ অনুমানের সমস্যাটি হলো এটির সামান্যীকরণ, এটাই এর সমস্যা। এরপর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান হলো একটি কেমন অনুমান? এটি লৌকিক অনুমান বা লৌকিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিকও বটে। আচ্ছা, তাহলে এটা অবৈজ্ঞানিক আরোহ অনুমানের লিস্টেও ফেলা যেতে পারে, অপূর্ণ গণনামূলককে দুটোই বলা যেতে পারে। এরপর আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ। নেক্সট, আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছেন কে? লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হচ্ছে মন্দ উপমা। চলে আসছি কারণের চ্যাপ্টারে। বস্তুর অবিনশ্বরতার সূত্রটি কি হবে? তো এটি হবে কারণের পরিমাণগত লক্ষণ। যদি ক না ঘটলে খ না ঘটে তবে ক ক্ষয়ের কেমন শর্ত হবে? তো এই না না দুটো থাকার জন্য এটা অবশ্যই আবশ্যিক শর্তকে বোঝাচ্ছে। এরপর ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি হলো পর্যাপ্ত আবশ্যিক শর্ত। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান, এ কথা মনে করেন কে? কার্ভেথ রিড। যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসাবে গ্রহণ করেন তার নাম হলো কপি। চলে যাচ্ছি পরের। এরপর ড্যাশের মতে কারণ হলো সদর্থক এবং নঙর্থক শর্তের সমষ্টি, উত্তর হবে মিল। এরপর বায়ুর উপস্থিতির শব্দ সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক শর্ত। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, এটাও আবশ্যিক শর্তই হবে। এক কারণবাদকে কে সমর্থন করেন? কপি। এরপর মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রশ্ন। দ্বৈত অন্বয়ী পদ্ধতি কোন পদ্ধতিকে বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অন্বয়ী ব্যতিরেকীকে। এরপর মিলের যে আরোহ পদ্ধতি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অন্বয়ী পদ্ধতি। মিলের যে পদ্ধতি কার্যকারণের সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটিও হচ্ছে সহ পরিবর্তন পদ্ধতি। এরপর একটা সাংকেতিক উদাহরণ দিয়েছে, এটি কোন পদ্ধতির সাংকেতিক উদাহরণ? দেখো এখানে লাইন আছে 1, 2, 3টে, এবং এই 3 লাইন থাকা মানেই সেটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি হবে, এটা সহজ উপায়। এরপর আর হ্যাঁ, এর মধ্যে যদি কোনো প্লাস মাইনাস A+, A1 এরকম কিছু থাকতো তাহলে সেটা সহপরিবর্তন হতো 3 লাইন থাকলেও। যাই হোক, পরের চলে যাচ্ছি। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি কে? তো পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন মিল, জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে, এক্ষেত্রে ড্যাশ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? তো এক্ষেত্রে অবশ্যই অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, কারণ সদর্থক দৃষ্টান্ত দেখা হয়েছে খালি। মিলের যে আরোহমূলক পদ্ধতি একগুচ্ছ নঙর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো
অন্যই ব্যতিরেখী পদ্ধতি, মানে একগুচ্ছ নঙর্থক শুধু নয়, একগুচ্ছ সদর্থক দৃষ্টান্তও যাচাই করা হয়, দুটোই করা হয়। আর কয়েকটা মাত্র কোয়েশ্চেন বাকি আছে, ও না আর নেই। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আসছে এই পেজেরই যে এসিকিউ রয়েছে, এসিকিউ নিয়ে পরের ভিডিওতে আসছি। ততক্ষণ সঙ্গে থেকো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।